তো আমরা আজকে আসলে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জারণ বিজারণ। এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো জারণ বিজারণ জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার কিভাবে হিসাব করা হয় সেটার একটা বেসিক আইডিয়া আছে, খুব সিম্পল, খুব একটা কঠিন কিছু না, বাট এটা তো অনেক সময় অনেক প্যাচ লেগে যায় আর কি। তো সেটার জন্য আমি এই অক্সিডেশন নাম্বারকে আমার মতো করে বলি, সেটা হচ্ছে নেট চার্জ। যার মধ্যে যত চার্জ সেটাই তার অক্সিডেশন নাম্বার। সাপোজ সে দ্যাট আমি সোডিয়ামের কথা বললাম, এখানে কিন্তু সোডিয়ামের মধ্যে আসলে কোনো চার্জ নাই, কারণ এর মধ্যে আমার হচ্ছে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, অ্যাজ এ হোল চার্জ কিন্তু হচ্ছে 0। সো নেট চার্জ হচ্ছে 0। সো আলটিমেটলি আমি শুধু সোডিয়ামের যদি অক্সিডেশন নাম্বার বলি সেটা কিন্তু হচ্ছে 0। এখন যদি আমি বলি যে সাপোজ ধর সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের ওএন কত বা অক্সিডেশন নাম্বার কত। এখন সোডিয়াম ক্লোরাইড অ্যাজ এ হোল কিন্তু কোনো চার্জ নাই, তার মানে টোটালটার 0। দ্যাট মিনস এখানে সোডিয়াম এবং ক্লোরিন যে আছে এই দুইজনের জারণ সংখ্যার সামেশন বা সমষ্টি হবে 0। তাহলে সেটা হিসাব করলে আমরা জানি সোডিয়াম যেহেতু ধাতু, সেই ইলেকট্রন ত্যাগ করে, তার অবস্থান পর্যায়নে গ্রুপ 1-এ, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে একটা। তাহলে আলটিমেটলি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে সে আলটিমেটলি সোডিয়াম প্লাস চার্জে পরিণত হওয়া। ক্লোরিন অ্যাটম সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে সামেশন আলটিমেটলি 0 হয়। তার মানে এই জায়গায় সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্সিডেশন নাম্বার এবং জারণ সংখ্যার মধ্যে, সরি, যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য যদি জিজ্ঞেস করা হয় বা কখনো যদি বলা হয়, তাহলে এটা খুব ইজিলি অ্যান্সার করা যায় এইভাবে। সেটা হচ্ছে যে যোজনী, সহজ কথা এটাকে বলা হয় বন্ধন করার ক্ষমতা। কে কয়টা বন্ধন করতে পারে। এখন এই জায়গায় কিন্তু সোডিয়ামের বন্ধন করার ক্ষমতা একটাই, সেই হিসেবে তার যোজনী এক, কিন্তু তার জারণ সংখ্যা কিন্তু +1, কারণ জারণ সংখ্যা হচ্ছে আলটিমেটলি প্লাস, মানে চার্জ। চার্জ +1 -1 দুইটাই হতে পারে, সেই হিসাবে এখানে কিন্তু জারণ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস চার্জের কথা বলতে হবে। যোজনী মানে বন্ধন করার ক্ষমতা, আর জারণ সংখ্যা হচ্ছে আসলে কোন একটা বন্ধন বা কোন একটা বিক্রিয়া বা কোন একটা মৌল বা সরি কোন একটা যৌগ যখন গঠিত হয় বা কোন একটা যৌগমূলক যখন গঠিত হয়, গঠিত হওয়ার সময় ইলেকট্রন আদান প্রদানের ফলে প্রত্যেকের মধ্যে যে মোট চার্জ থাকে সেটাই তার জারণ সংখ্যা। জারণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে বা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী ধনাত্মক ঋণাত্মক হতে পারে না, যোজনী শুধু একটা সংখ্যা। জারণ সংখ্যা শূন্য হতে পারবে, কিন্তু যোজনী কিন্তু শূন্য হতে পারবে না। যোজনী শূন্য মানে আসলে বন্ধনই হয়নি, বন্ধন করার ক্ষমতাই শূন্য, এটা হতে পারে না। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেমন এই সাপোজ দ্যাট আমরা যদি এরকম একটা জিনিস বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য। যেমন ধর CH3Cl, ঠিক আছে, এখানে কিন্তু আমি যদি বলি কার্বনের যোজনী, যোজনী অফ কার্বন, এটা কিন্তু হচ্ছে 4। কিন্তু এই জায়গায় যদি হচ্ছে আমি জারণ সংখ্যা হিসাব করি, জারণ সংখ্যা হিসাব করলে কিন্তু আলটিমেটলি কার্বনের জারণ সংখ্যা এখানে হচ্ছে +2। তার মানে একই যৌগে যোজনী এবং জারণ সংখ্যা ভিন্ন হতে পারে, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স তাদের মাঝখানে, যে যোজনী এবং জারণ সংখ্যা দুইটাই কি হতে পারে, ভিন্ন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমি আসলে কিভাবে হিসাব করলাম এই জায়গায় যে কার্বনের জারণ সংখ্যা +2 এটাতে আসি। এই হিসাবটার জন্য আমাদের একটা বেসিক টেকনিকে যেতে হবে, সেটা হচ্ছে যে আসলে কি করে বুঝবো আমি যে জারণ সংখ্যা কি করে হিসাব করা হয়। সাপোজ আমি যদি পানির কথা বলি, পানিতে অক্সিজেন আর হাইড্রোজেনের সমযোজী বন্ধন, ধর এই বন্ধনের দুজন দুইটা ইলেকট্রন শেয়ার করছে, একটা ডট ইলেকট্রন একটা ক্রস ইলেকট্রন। তো ডট ইলেকট্রনটা দিচ্ছে হচ্ছে ধর হাইড্রোজেন, আর ক্রসটা দিচ্ছে অক্সিজেন। সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন হয়। তো সেই হিসেবে আমরা এখানে বলতে পারি যে এই যে হাইড্রোজেন অক্সিজেনের যে বন্ধনটা হয়েছে, বন্ধনের দুইটা ইলেকট্রন, বাট দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, তাহলে বন্ড ইলেকট্রন অক্সিজেন দুইটাই নিজের দিকে টেনে রাখবে। তো এই যে নিজের দিকে টেনে রাখছে দুইটার মধ্যে নিজের ইলেকট্রন একটা আর একটা অন্যের, তাহলে যে আংশিকভাবে নিজের কাছে একটা ইলেকট্রন বেশি টানছে, তাই সে আংশিকভাবে একটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়, হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক চার্জে চার্জিত হয়।
সিমিলারলি ডান পাশে যে বন্ধনটা আছে এই বন্ধনের জন্য কিন্তু হাইড্রোজেন একটা ধনাত্মক চার্জ, অক্সিজেন আরেকটা ঋণাত্মক চার্জ, মানে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস। সেই হিসাবে এই জায়গায় অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন অ্যাটম এই জায়গায় হচ্ছে -2, আর অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে +1। বুঝতে পারছি লিওন? জি ভাইয়া বুঝছি। তাহলে আমি যদি এই যে CH3Cl বললাম, তার মানে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এই জায়গাতে দেখ কার্বন ক্লোরিনের যে বন্ধন, এই বন্ধনে কিন্তু ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন হবে ডেল্টা মাইনাস, কার্বন হবে ডেল্টা প্লাস। কিন্তু এই জায়গায় যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, কার্বন হাইড্রোজেনের বন্ধনে কিন্তু কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে একটা বন্ধনের জন্য কার্বন হবে একটা ডেল্টা মাইনাস, হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস। তাহলে সিমিলারলি এই বন্ধনের জন্য ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। আসলে আমি ভুল বলছিলাম তখন, এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে -2, কারণ এটার মধ্যে অ্যাজ এ হোল টোটাল চার্জ কি, দুইটা মাইনাস চার্জ। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে জারণ সংখ্যা হিসাব করার সিস্টেম বুঝছি? জি বুঝছি। ওকে, এবার দেখ আমরা একটা জিনিস মুখস্থ করছি ছোটবেলায় যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। কেন? কারণ এই যে হচ্ছে পারঅক্সাইড বন্ড, এই জায়গায় অক্সিজেনের সাথে যে এই মানে পারঅক্সাইডের গঠনটা হচ্ছে এরকম। তো হাইড্রোজেনের সাথে বন্ধনের জন্য তো ডেল্টা প্লাস মাইনাস কেমন হলে সেটা বুঝলাম নাকি, এই বন্ধন এবং এই বন্ধনের জন্য। কিন্তু মাঝের বন্ধনটা তো জি অক্সিজেনের বন্ধন, অক্সিজেনের নিজের সাথে নিজের, তাহলে নিজের সাথে নিজের বন্ধনের জন্য কি প্লাস মাইনাস চার্জ বা কিছু হবে, বা ইলেকট্রন দুজনের থেকে কেউ টানাটানি করে নিজেদের কাছে রাখতে পারবে না, মাঝামাঝি থাকবে? মাঝামাঝি থাকবে। মাঝামাঝি থাকবে। সো আলটিমেটলি এটার জন্য প্লাস মাইনাস চার্জ কারোর মধ্যে উৎপন্ন হবে না, তাহলে এই বন্ধনের জন্য কোনো প্লাস মাইনাস চার্জ উৎপন্ন হচ্ছে না, তাহলে আলটিমেটলি প্রতিটা অক্সিজেনের চার্জ -1 করে হইতেছে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাইলে এবার কথা হচ্ছে যে আমরা সোডিয়াম থায়োসালফেটের কথা, সরি এখানে যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, ধর H2S2, না সরি H2SO4, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার যদি আমি আঁকি, তাহলে দেখ সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, অক্সিজেন হাইড্রোজেন, এই হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন। তাহলে এখন দেখ সালফার থেকে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো দেন আমি যেটা করতে পারি, এই যে দুইটা বন্ধনের জন্য অবভিয়াসলি অক্সিজেন দুইটা ডেল্টা মাইনাস, সালফার দুইটা ডেল্টা প্লাস, এটা কি বুঝছি? কারণ একটা বন্ধনের জন্য যদি ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টানলে অক্সিজেন একটা মাইনাস, সালফার একটা প্লাস, দিলে দুইটা বন্ধনের জন্য দুইটা দুইটা করে হবে। সিমিলারলি এই অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, এই সালফার 2 ডেল্টা প্লাস, এই জায়গায় বন্ধন একটা, তাহলে একটা ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। আর হাইড্রোজেনের সাথে বন্ধনের জন্য অক্সিজেন আরেকটা ডেল্টা মাইনাস, তাহলে সালফারের চারপাশে প্লাস চার্জ 6টা, তাহলে এই জায়গায় সালফারের দুজনই +6, যেটা আমরা শর্টকাট হিসাব করে বাইর করি। ওকে, আচ্ছা এখন এই জায়গায় সোডিয়াম থায়োসালফেটটা দেয়া আছে, সরি না, পারসালফিউরিক অ্যাসিড H2S2O8 এটা দেয়া আছে, এটা দেখে দেখে করবি। পটাশিয়াম ডাইক্লোরাইড কত, এটাও করবি, এটাও হোমওয়ার্ক। দেন Br3O8 এটা কত, সেটাও দেখবি, এটাও হোমওয়ার্ক থাকবে, যদি আমি একটু পরে করেও দিতে পারি। আবার সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এইটাতে সালফারের কত জারণ সংখ্যা, এগুলো বাইর করবি সেম মেথডে। ওকে, আচ্ছা তো আমি হচ্ছে এই জায়গায় Br3O8 এটা করে রাখছি। তো Br3O8 এটা করে রাখছি কি হয়, Br3O8 এর স্ট্রাকচার হচ্ছে এরকম। এখন ইউজুয়ালি যখন কোন একটা স্ট্রাকচার আঁকবি, সাপোজ তুই সোডিয়াম পারসালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি আঁকতে চাস, এই যে এটার স্ট্রাকচার আঁকতে চাইলে কিভাবে আঁকবি, কারণ তোর যদি কোনো নলেজ না থাকে, জানা না থাকে, তাহলে তুই কিভাবে কি করতে পারো সেটা, হাউ ডু ইউ ডু দ্যাট। তো সালফার আছে এখানে কয়টা, দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে 8টা। প্রথমে যেটা করবি, দুইটা সালফার একা ফেলাবি একটু দূরে দূরে। দেন আমার কাছে অক্সিজেন 8টা আছে, যেহেতু অক্সিজেন 8টা, তাহলে আমি একটা কাজ করবো, প্রতিটা সালফারের সাথে আগে একটা একটা করে ডাবল বন্ড করে অক্সিজেন দেবো। আর মাথায় রাখবো সালফার কিন্তু 6টার বেশি বন্ধন করতে পারবে না, কারণ সালফার পর্যায়সারণিক গ্রুপ কততে, সালফার হচ্ছে পর্যায়সারণিক গ্রুপ 16তে, তাহলে 6টা বেশি বন্ধন করতে পারবে না। এখন আমার কাছে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, তাহলে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ, যে কটা হাইড্রোজেন মোটামুটি সেই কটা হাইড্রোক্সিল গ্রুপে, এক্সেপশন দুই একটা আছে, সেগুলো আমরা পরে শিখবো বলতে যদি ইয়ের ক্লাসগুলো করো, আমার কি বলে যে বাফার টাফারের ক্লাস বা পিএইচ ক্লাস, তাহলে জানা যাবে। ইউজুয়ালি একটা অক্সো অ্যাসিডে, মানে যে অ্যাসিডের মধ্যে অক্সিজেনও থাকে এবং হাইড্রোজেনও থাকে, সেখানে যে কয়টা হাইড্রোজেন থাকে মোটামুটি সেই কয়টা বা তার থেকে 1-2টা কম হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তাহলে সালফারের বন্ধন হলে কয়টা ভাই, সালফারের বন্ধন হচ্ছে
3টা করে, তাহলে আরো 2টা বন্ধন দিয়ে অক্সিজেনের সাথে, ব্যয় হলো 5টা। তাহলে এখন আমার কাছে অক্সিজেন দেওয়া হয়েছে এখানে 3টা, এখানে দিয়েছে 3টা, মোট 6টা। তো অক্সিজেন তো আরো বাকি রয়েছে 2টা, তাই না? তো আমি যদি এখানে একটা অক্সিজেন দিয়ে দিই, একটা বন্ধন দিই, তাহলে দেখি সালফারের 6টা বন্ধন হয়েছে। এদিকেও যদি একটা অক্সিজেন সালফার একটা বন্ধন দিই, তাহলেও 6টা হচ্ছে। তাহলে এই অক্সিজেন দুইটার কিন্তু একটা করে বন্ধন আছে, তাহলে আবার একটা বন্ধন কম, তাহলে এদিকে তাদের মধ্যে একটা পারক্সাইড বন্ড দিয়ে দেয়, তাইলে তো হয় নাকি? জি ভাইয়া। ফাইন, যদি হয় তাহলে এবার একটা জিনিস খেয়াল কর, যে এই জায়গায় সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, তাহলে অক্সিজেন কয়টা ডেল্টা মাইনাস হবে? 2টা ডেল্টা মাইনাস, না 3টা ডেল্টা মাইনাস? কয়টা হবে? ভাইয়া, উপরে 2টা হবে, 2টা ডেল্টা মাইনাস। 2টা ডেল্টা মাইনাস, সালফার হবে 2টা ডেল্টা প্লাস। তাহলে সালফার এই জি জায়গায় ভাইয়া। একটা বন্ধন যেহেতু অক্সিজেনের সাথে, একটার জন্য একটা ডেল্টা প্লাস আর একটা ডেল্টা মাইনাস, এই অক্সিজেন 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা প্লাস, এদিকের একটা বন্ধনের জন্য ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, আবার এই হাইড্রোজেন ডেল্টা প্লাস হলে এটা আরেকটা ডেল্টা মাইনাস হবে। সিমিলারলি এই পাশেরটা যেরকম, ঠিক ডান পাশেরটা কিন্তু সিমিলার হবে, হবে না? জি ভাইয়া। আমি জাস্ট কপি কাট করতেছি। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে 6টা অক্সিজেনের হচ্ছে -2 করে, -12। দেন হচ্ছে 2টা অক্সিজেনের -1 করে, তাহলে -2, তাহলে আলটিমেটলি হলো -14। আর 2টা হাইড্রোজেনের, মানে 6টা অক্সিজেন, 2টা হাইড্রোজেনের হচ্ছে +1 করে, তাহলে 2। আর সালফারের প্রতিটার হচ্ছে কত করে? +6 করে, তাই না? 2টা সালফার +6 করে, গুণ করলে আসে +12। তাহলে আলটিমেটলি দেখ, এটা হলো +14, মিললো? জি ভাইয়া, বলছি। তো জারণ সংখ্যা কিভাবে হিসাব করতে বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে সোডিয়াম থায়োসালফেটটা নিজে নিজে করবি, এখানে Br3OD টা করা আছে, ইজিলি পারবি। এই যে Na2SO3 এটা পারবি। বাট আমার মনে হয় পরের পেজে করছিলাম কি না, করে রাখিনি। তোরা নিজেরা নিজেরা করতে হবে, না পারলে তো আমি আসি। এই জায়গায় দেখ, 2টা ব্রোমিয়ামের +6 আর একটা হচ্ছে +4, এভারেজ করলে কিন্তু আলটিমেটলি আসলে 12 আর 4 16, তার মানে 5, মানে ব্যাপারটা এরকম যে 16/3, প্রতিটার +16/3 এরকম করে আসে। ঠিক আছে? ও আরেকটা জিনিস, জারণ সময় কিন্তু দেখ ফ্র্যাকশন হতে পারে, ফ্র্যাকশন হতে পারে না এভারেজ হিসাব করলে? জি ভাইয়া, ফ্র্যাকশন আসবে। দুজনেই তো ফ্র্যাকশন হতে পারে না, পারে? এটাও আরেকটা পার্থক্য। না। জারণ শব্দটির অর্থ কি? জারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তবে এটার একটা আরেকটা লাইন মনে রাখবি, বিজারকের জারণ মান বাড়ে। তবে কিছু সনাতন সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো যদি আমরা একটু দেখি, তার আগে এখানে একটা জিনিস একটু দেখে নিই, এটা পরে। এখানের ব্যাখ্যাটা হচ্ছে, এখানে যে জারক বিজারক ফাইন্ড আউট করে, যেমন এখানে জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া, জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন হয়েছে। তো এখানে জিঙ্ক যেহেতু শুধুতে একটা বিশুদ্ধ অ্যাটম, তার মধ্যে কোনো চার্জ নেই, তাহলে তার জারণ সংখ্যা 0। কপার সালফেটে পুরোটার 0, কিন্তু কপারের +2, সালফেটের 2-, আর সালফেট যেহেতু যৌগমূলক, সেটা 2- হবেই নাকি? সালফেট তো 2- এর যৌগমূলক। আর উৎপাদে জিঙ্ক জি হচ্ছে ভাইয়া। প্লাস, আর সালফেট হচ্ছে 2-, এখানে কপার 0। এখন এই যে দেখ, সালফেটের জারণ সংখ্যা আগে যা ছিল এখনো কিন্তু তাই আছে, বিক্রিয়ার পরেও তাই আছে, তাই আছে না? -2। জি ভাইয়া। এই ধরনের আয়নকে বলা হয় দর্শক আয়ন, যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা। তাহলে আসলে বিক্রিয়াটা ঘটছে, এই বিক্রিয়াটাই ঘটছে না, জিঙ্কের সাথে কপার 2+ এর বিক্রিয়া, আর জিঙ্ক 2+ আর কপার উৎপন্ন হয়েছে। জি ভাইয়া। তাহলে প্রকৃত ঘটনাটা কি? প্রকৃত ঘটনাটা হচ্ছে আসলে জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে 2টা, জিঙ্ক ইলেকট্রন ছাড়া 2টা প্লাস চার্জ উৎপন্ন করছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবি, যে ইলেকট্রন ছাড়ছে মানে আমার এখানে কিন্তু জিঙ্ক লিখে 2- দিকের কথা ছিল, তাই না? বাট সেটা না করে আমি প্লাস লিখছি কেন? এই জারণ বিজারণের আইপিএসসি পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া লেখার শর্ত হচ্ছে যে, বা বলে দিছে আইপিএসসি, যে মাইনাস দিয়ে লেখা যাবে না ইলেকট্রনকে। তাহলে মাইনাস দিয়ে বাম পাশে না লিখতে বলে ডান পাশে নিয়ে প্লাস দিয়ে লিখলাম। আর আসল কথা হচ্ছে যে এভাবে করলে যেটা হয়, চার্জের সমতা হয়। কিভাবে? বাম পাশে দেখ চার্জ হলো 0, আর এই পাশে জিঙ্কের 2টা প্লাস চার্জ, ইলেকট্রনের 2টা মাইনাস চার্জ, প্লাস মাইনাস মিলে 0, মিললো? জি ভাইয়া, বলছি। আর কপার 2+, সে 2টা ইলেকট্রনকে একসেপ্ট করে কপারে পরিণত হচ্ছে।
তাহলে এখন কথা হচ্ছে, এই যে একটা লাইন শিখে দিলাম তোকে যে বিজারকের জারণ মান বাড়ে, তাহলে কে বিজারক এই জায়গায়, কার জারণ মান বাড়লো? জিঙ্কের জারণ জিঙ্কের বাড়ছে। থেকে +2 এসে দিলে জিঙ্কের জারণ মান বাড়ছে না? জি ভাইয়া, জিঙ্কের তাহলে বাড়ছে। এটা হচ্ছে কি বিজারক। জারক কে, কপার 2+ নাকি কপার সালফেট? কপার 2+। এই জায়গাতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কপার 2+ তো তার ইন্ডিভিজুয়াল এন্টিটি না, এখানে এটা তো কপার সালফেটের মানে সালফেটের সাথে মিলে একসাথে কপার সালফেট হিসেবে ছিল। তাহলে জারক হিসেবে আমাকে উত্তর দিতে হবে কপার সালফেট পুরোটা কি। ওকে, যদি শুধু কপার 2+ এখানে বিক্রিয়া থাকতো সালফেট ছাড়া, তাহলে আমি বলতাম কপার 2+। এখন এমসিকিউ যদি আসে, যদি বলে চুজ দ্য বেস্ট অ্যান্সার, অপশনে যদি কপার সালফেট থাকে আর কপার 2+ থাকে, ইন দ্যাট কেস আমাকে কপার সালফেট অ্যান্সার করতে হবে। যদি কপার সালফেট না থাকে, শুধু কপার 2+ থাকে, তাহলে অ্যান্সার দিব কপার 2+। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। এই জায়গায় জারক বিজারকের কথা বলা আছে, যেমন এই জায়গায় উল্লেখ করে দেওয়া আছে, এটা বিজারক, এটা হচ্ছে জারক। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি এই জায়গায় একটু, এটা বোর্ড কোয়েশ্চেন আর কি, যে আচ্ছা এটা এটা আলাদা লেখা ছিল। হাইড্রোজেন সালফাইড এবং সালফার ডাইঅক্সাইড তারা বিক্রিয়া করে সালফার আর পানি উৎপন্ন করে। হ্যাঁ, তো সালফার আর পানি উৎপন্ন করে, এখন সালফারের তো অক্সিডেশন নাম্বার 0। এই জায়গায় হাইড্রোজেন সালফাইডের সালফারের জারণ সংখ্যা ছিল -2। হিসাব করে দেখ, হাইড্রোজেন যেহেতু 2+ হবে 2টা, আর সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন যেহেতু 2টা, প্রতিটা অক্সিজেনের -2 করে হইলে সালফারের +4। এটা কিন্তু এই সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার থেকে হিসাব করা যায়, তাই না? দেখতো যে 2 ডেল্টা - 2 ডেল্টা প্লাস যদি হিসাব করি যায়। এখন জি। আমার এখানে হাইড্রোজেন সালফাইডে দেখ, হাইড্রোজেনের জারণ সংখ্যা আগে যা ছিল পরেও তাই আছে, এখানেও +1। অক্সিজেন আগে -2 ছিল, এখানে পানিতে এসেও -2। সো অক্সিজেন আর হাইড্রোজেন কিন্তু এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করছে কাইন্ড অফ। হ্যাঁ, ওদের কোনো জারণ বিজারণে কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হচ্ছে শুধু সালফারের। তো সেই হিসাবে যখন কোন একটা মৌলের বা অণুর পুরোটার জারণ সংখ্যার পরিবর্তন না হলেও কোন একটা জাস্ট কোন একটা অ্যাটমের হয়, তখন সেই অ্যাটমটার ভিত্তিতে ওইটাকে জারক বিজারক আমরা চিহ্নিত করি। তো সেই হিসাবে এখানে দুইটাতেই সালফারের হয়েছে, সালফার একই সাথে এখানে জারিত হয়েছে, একই সাথে বিজারিত হয়েছে। কিন্তু যেখানে সালফার ইলেকট্রন রিলিজ করছে, যেমন -2 থেকে 0 এসে, সেটা হচ্ছে জারক, জারণ ঘটে কার, বিজারকের। আর সালফার +4 থেকে 0 এসে, তার মানে ইলেকট্রন খাইছে, খাওয়া মানে বিজারণ, বিজারণ ঘটে কার, জারকের। ওকে, জি ভাইয়া। নেক্সট টপিক হচ্ছে, এই জায়গায় দেখ একটা বিক্রিয়া লেখা আছে, বিক্রিয়াটা হচ্ছে একটা অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য কেন বলা হলো, কারণ এই বিক্রিয়াতে দেখ, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড বানাইছে। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা -1, তার মানে 0 থেকে -1 হচ্ছে, সেই ইলেকট্রন একসেপ্ট করছে। আর এই জায়গায় 0 থেকে কি হয়েছে, +5, +5 মানে ইলেকট্রন রিলিজ করছে বা ছাড়ছে, তাহলে জারণ হয়েছে। তার মানে ওই 0 থেকে +5 হয়েছে, এখানে কি হয়েছে, ইলেকট্রন সে রিলিজ করছে। আর 0 থেকে -1 হচ্ছে, সেখানে ইলেকট্রন একসেপ্ট করছে। তাহলে একই সাথে তার জারণ হয়েছে, একই সাথে বিজারণ হয়েছে। তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। যেহেতু এটা ক্ষারীয় মাধ্যমে হচ্ছে, তাই এটাকে বলা হয় ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। কোনো কোনো অসামঞ্জস্য বিক্রিয়া কিন্তু অম্লীয় মাধ্যমে হয়। এবং এই বিক্রিয়াটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, 25 ডিগ্রিতে একরকম বিক্রিয়া দেয়, 70 ডিগ্রিতে আরেক রকম বিক্রিয়া দেয়। ওকে, আচ্ছা, এবার আমরা এই জিনিসটা একটু ভালো মতো দেখবো। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে জারক এবং বিজারক, জারণ বিজারণ বিক্রিয়াতে কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে তাদের অবস্থার পরিবর্তন করে, সেই জিনিসটা বোঝার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। এখানে বাম পাশে একটা চার্টের মতো দেওয়া আছে, তোদের বইতেও দেখবি এরকম একটা চার্ট দেওয়া আছে জারক বিজারকের, সেই চার্টটা মুখস্থ করতে হবে। যে জারকটা অম্লীয় মাধ্যম, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি কালারটা চেঞ্জ করতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে কিন্তু অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়। পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। পটাশিয়াম হ্যালেট বা ক্লোরেট, যদি ক্লোরিন থাকে ক্লোরেট, ব্রোমিন থাকলে ব্রোমেট, সেটা X- এ পরিণত হয়। যদি হ্যালোজেন থাকে H2, সেটা X- এ পরিণত হয়। হাইড্রোজেন পারঅক্সাইড যদি থাকে H2, তাহলে এটা O2- এ পরিণত হয়। আর বিজারক যেগুলো থাকে, যেমন ফেরাস সালফেট আয়রনের জারণ অবস্থা +2 থেকে সেটা +3 তে কনভার্ট হয়। হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে সেটা অক্সিজেনে কনভার্ট হয়। তার মানে মজার ব্যাপার হচ্ছে, দেখ পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু একটার -1, সো -1 থেকে হচ্ছে O2-। তো জারক যার, তার তো কি করে বিজারণ, তাহলে অবশ্যই সেই ইলেকট্রন খাইলেই তো 2- হবে নাকি, জি ভাইয়া। তাই না? তো পারঅক্সাইডে আসলে এইভাবে লিখে থাকে O2 2-। তো O2 2- মানে আসলে হচ্ছে প্রতিটার একটা করে মাইনাস,
তাই না? জি আলটিমেটলি এটা O2 মাইনাস হচ্ছে, হ্যাঁ আচ্ছা। আর যদি হচ্ছে তোর ধর এখানে যেরকম O2 2 মাইনাস, এটা থেকে হচ্ছে O2, তার মানে সে জিরোতে আসলো, 2 মাইনাস 2 মানে প্রতিটা অক্সিজেনের যদি হিসাব করে অথবা যদি এভাবে হিসাব করে ঠিক আছে O2 জিরো হইলো, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে এখানে আসলে দুইটা ইলেকট্রন সে কি করছে, রিলিজ করছে, জারণ ঘটছে, তাই না? ইলেকট্রন রিলিজ করা বা ছাড়া মানে তো জারণ, জারণ ঘটে কার বিজারক, তাহলে অবভিয়াসলি এই জায়গায় বিজারক, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড জারক হিসেবে কাজ করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক হিসেবে। বিচারক। ওকে, এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, এটা হচ্ছে উত্তর এরকম, এবং দুইটা আলাদা আলাদা বিক্রে দেখলে বুঝে যাবে। তো এরকম জিনিসগুলা একটু জানবি, দেখবি ইয়াতে আছে তোদের বইতে চার্ট আকারে আছে, চার্টটা বারবার আসলে এটা মুখস্থ করতে না, বারবার প্র্যাকটিস করতে করতে দেখবি মানে হয়ে যাচ্ছে। প্র্যাকটিস মেক্স এমন পারফেক্ট, যত প্র্যাকটিস করবি যত প্রবলেম সলভ করবি দেখবি তত মিলে যাচ্ছে। সো নাও কাম টু দ্য পয়েন্ট, আমাকে এরকম একটা বিক্রিয়া দেয়া থাকে সদস্যদের যে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড এবং ফেরাস সালফেট, এই বিক্রিয়াটা সমতা করতে বলবে, এটা বলবে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে সমতা। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার কথা কেন বলছি, কারণ এখানে একটা জারক আছে একটা বিজারক, এখানে জারক হচ্ছে কে, জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা জারক, আর বিজারক হচ্ছে ফেরাস সালফেট, ঠিক আছে? তাহলে আমার জারক বিজারক চিহ্নিত হয়ে গেল বা নির্ধারিত হয়ে গেল, আমি জেনে গেলাম। কিন্তু কি করে বুঝবো কোনটা জারক কোনটা বিজারক যদি মনে না থাকে বা পরীক্ষা যদি বুঝতে না পারি, আমার যদি আগে থেকে ধারণা না থাকে বা ভুলে গেছি চার্ট, তখন কি করবো আমি? তখন কি করবো বলতে আসলে চার্ট ভুলে গেলে একটু ঝামেলা আছে, চার্টটা মনে রাখতেই হবে। ফেরাস থেকে ফেরিক হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 2+ হয়, পটাশিয়াম ডাইক্রোমেটটা ক্রোমিয়াম 3+, এই জিনিসগুলো আসলে মাথায় রাখতেই হবে যেহেতু। তো এই জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম এবং অক্সিজেন দর্শক আয়ন, ওইটা পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার রাখবি যখন, তখনই বুঝে যাবি। ক্রোমিয়াম এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ক্রোমিয়ামের হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন হয় কেন, তো যেখানে লিখে আছে দেখ পটাশিয়াম ডাইক্রোমেট আলটিমেটলি ক্রোমিয়াম 3+, তার মানে এই ক্রোমিয়ামটার জারণ সংখ্যার পরিবর্তন হয়। এখন এই জায়গায় তুই হিসাব করে দেখবি পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বাইরে করলাম, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড হলো মাধ্যম, এই বিক্রিয়াটা অম্লীয় মাধ্যমে হইতে পারে, ক্ষারীয় মাধ্যমে হইতে পারে। ফেরাস সালফেটটা হচ্ছে এই জায়গায় আয়রন, সালফেট তো যৌগমূলক, তার মানে যৌগমূলক আসলে দর্শক আয়ন হিসেবেই কাজ করে, এখানে আয়রনের জারণ অবস্থা +2। তাহলে কোনটা জারক কোনটা বিজারক বুঝবি কিভাবে? পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আর আরেকটা হচ্ছে +2। এখন আয়রনের জারণ সংখ্যা +2 থেকে 0তেও যেতে পারে, আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3ও হইতে পারে, দুইটা সিচুয়েশন এখানে। বাট পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তার মানে ক্রোমিয়ামটা এখানে +6 বা 6+ আয়ন হিসেবে আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন মানে প্রোটন নাম্বার হচ্ছে 24, তাহলে এই জায়গায় ইলেকট্রন কয়টা? ইলেকট্রন এখন 18টা না? যদি ক্রোমিয়াম 6 জি 18টা ইলেকট্রন মানে তার টোটাল ইলেকট্রন ছিল 24টা, এখন শুধু পিওর অ্যাটমে, এখন যেহেতু সে চার্জ হিসেবে আছে 6+, তার ইলেকট্রন হয়ে গেছে 18টা, তাহলে আলটিমেটলি তার কিন্তু এটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে। তাহলে এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের পরে কি সেই ইলেকট্রন ত্যাগ করে +6 থেকে +7 এর সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা 0? 0। তাহলে আলটিমেটলি ক্রোমিয়ামের তো +6 থেকে বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে অবভিয়াসলি কমতে হবে। কমার মানে সে ইলেকট্রন খাবে, খাওয়ার মানে বিজারণ, বিজারণ কার ঘটে? জারকের, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে জারক, তাহলে ফেরাস সালফেট বিজারক। আরেকটা জি শর্ত কি আছে, যার কেন্দ্রীয় পরমাণুর মান যত বেশি সে হচ্ছে জারক, সিম্পল এসব পটাশিয়াম ডাইক্রোমেট জারক। কি বুঝছি? জি ভাইয়া বুঝছি। জারক বিজারক বুঝলাম, এবার আমাকে দর্শক আয়ন চিনতে হবে। দর্শক আয়ন বলতে কি, এখানে সালফেটটা দর্শক আয়ন, এখানে শুধুমাত্র পটাশিয়ামটা দর্শক আয়ন। সো বিক্রিয়াতে কে অংশগ্রহণ করে চার্ট দেখলে সুন্দর মতো বুঝি, পটাশিয়াম ডাইক্রোমেটের ডাইক্রোমেট আয়নটা Cr2O7 2- আয়নটা অংশগ্রহণ করে। আমি পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচারটাকে বুঝে দিই কেন ওই অংশটাই অংশগ্রহণ করে। এই হলো পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে এখন দেখ, এই যে অক্সিজেনের পটাশিয়ামের বন্ড, এই বন্ডটার মধ্যে অক্সিজেন ডেল্টা মাইনাস আর পটাশিয়াম ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস পটাশিয়াম ডেল্টা প্লাস, এই বন্ডটা কিন্তু খুবই ভালনারেবল এবং ইজিলি এই জায়গা থেকে পটাশিয়াম আয়নিত হয়ে যাবে জলীয় মাধ্যমে। এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়া হয় অম্লীয় মাধ্যমে, জলীয় মাধ্যমে হয়। অম্লীয় মাধ্যম কিন্তু দেখেন অ্যাকুয়াস বলা আছে, তাই না? তার জলীয় মাধ্যম, জলীয় মাধ্যমে ইজিলি পটাশিয়াম আয়ন ত্যাগ করবে, তাহলে ত্যাগ করলে বাকি থাকবে কি?
দুইটা ক্রোমিয়াম থাকবে, অক্সিজেন থাকবে 7টা, যার মধ্যে এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। যদি পটাশিয়াম রিলিজ করে চলে যায় তাহলে ডাইক্রোমেট আয়ন হিসেবে থেকে যাবে সে দ্রবণে, তাই না? তাহলে এই হুম অংশটাই জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে। আর ফেরাস সালফেটের সালফেটটা যৌগমূলক, তাহলে এখানে আয়রন 2+ অংশগ্রহণ করবে। তাহলে এখন আমি যেটা করব, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো, ঠিক আছে? আচ্ছা, তো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে লিখবো সেটা লেখার সিস্টেম হচ্ছে ভাই, প্রথমে তুই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া লিখবি, একদম পরীক্ষা যেভাবে লিখবি আমি সেভাবে দেখাচ্ছি। জারণ অর্ধবিক্রিয়া, জারণ ঘটে বিজারকের, বিজারক ছিল কি আয়রন, তাহলে আয়রনটা ছিল 2+ হিসেবে। তো চার্ট আমাকে কি বলে, আয়রন 2+ থেকে আলটিমেটলি আয়রন 3+, এই যে দিস ওয়ান 3+। তাইলে 2+ থেকে হচ্ছে আয়রন 3+, খুব মনোযোগ দিয়ে দেখবি, একটা ইলেকট্রন রিলিজ করবে, কারণ 2+ থেকে 3+ হওয়ার মানে চার্জ ব্যালেন্স করতে গেলে কিন্তু আমাকে এই জায়গায় একটা ইলেকট্রন দিতে হবে ডান পাশে, তাই না? হুম জি ভাইয়া। ওকে, তাহলে এখন বিজারণ অর্ধবিক্রিয়ায় যাই। বিজারণ অর্ধবিক্রিয়ায় কি আছে, ডাইক্রোমেট আয়ন Cr2O7 2-। তাহলে ডাইক্রোমেট আয়নটা আলটিমেটলি ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয়, আমরা দেখলাম একটু আগে। এখানে ক্রোমিয়াম আছে কয়টা ভাই, দুইটা, তাহলে দুই দিয়ে গুণ করো। এখন কথা হচ্ছে, ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6, আর এই জায়গায় একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3। তাহলে কয়টা ইলেকট্রন খাইছে একটা ক্রোমিয়াম? 3টা, কারণ +6 থেকে +3 মানে 3টা ইলেকট্রন খাইছে। তাহলে ক্রোমিয়াম আছে দুইটা, তাহলে দুজন মিলে খাবে কয়টা, 6টা, তাহলে 6টা ইলেকট্রন লিখলাম বাম পাশে। এখন জারকে যেই কয়টা অক্সিজেন, জারকে যেই কয়টা অক্সিজেন, এখানে 7টা অক্সিজেন, ঠিক 7টা পানি বসাই দিবি, কারণ একটা পানিতে অক্সিজেন একটা, তাহলে 7টা পানিতে অক্সিজেন লাগবে 7টা, রাইট? হুম জি ভাইয়া। ডান পাশে অক্সিজেন দিলাম 7টা, কিন্তু সেটা দিতে গিয়ে আবার 14টা হাইড্রোজেন বেশি লিখছি না? হুম জি ভাইয়া। তাহলে বাম পাশে 14টা H+ যোগ করে দিতে হবে, যে H+ টা সাপোর্ট দিবে হচ্ছে আমার সেই যে অম্লীয় মাধ্যমের অ্যাসিড H সালফিউরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড আমি নেই। সবসময় যে কোনো অ্যাসিড নেওয়া যায় না, যেমন সবসময় মাথায় রাখবি যে বিজারকের যে অ্যানায়ন, সেই বিজারকের অ্যানায়নের অ্যানায়ন রিলেটেড একটা ইয়া নিতে হয়, অ্যাসিড, ওই অ্যানায়ন বিশিষ্ট অ্যাসিড। যেমন এখানে সালফেট, তাহলে নিবি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে যদি ফেরাস ক্লোরাইড নিতাম তাহলে নিতাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি ফেরাস নাইট্রেট নিতাম তাহলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কথা বুঝতে পারছি? আরেকটা ঝামেলা জি আছে ভাইয়া। এখানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলে ঝামেলা হচ্ছে, ক্লোরাইড আয়ন কিন্তু নিজেই ইলেকট্রন রিলিজ করে ক্লোরিনে পরিণত হয়ে যাবে, অ্যাসিডের যে ক্লোরাইড আয়ন থাকবে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা ইউজুয়ালি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তো সালফেটের ইলেকট্রন রিলিজ করার টেন্ডেন্সি অনেক কম ক্লোরাইডের চাইতে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমার এখানে বাম পাশে দেখ, বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন লাগতেছে 6টা, কিন্তু আমার তো আয়রন দিচ্ছে কয়টা, একটা, তাহলে ব্যালেন্স হলো? হলো না, তাহলে এটা 6 দিয়ে। না। এবার এটাকে 1 নং সমীকরণ লিখবি, এটাকে 2 নং লিখবি। পরীক্ষার খাতায় কিন্তু উপরেরটা 1 নং, তারপর 2 নং লিখা, তারপরে নিচে আবার আরেকটা লাইন লিখবি যে 1 নং সমীকরণটা 6 দিয়ে গুণ করে পাই, ওটারে 3 নং ধরবি, তারপরে কি করবি, এই দুটো যোগ করবি। বাম পাশগুলা বাম পাশে, ডান পাশগুলা ডান পাশে, যোগ করলে কি পাবি, যোগ করলে পাবি এই জিনিসটা, 6 ফেরাস আয়রন 2+, দেন Cr2O7 2-, 14H+, 2Cr3+, দেন পাবি হচ্ছে এখানে আয়রন 3+, অবশ্যই 6টা, প্লাস পাবি 7টা পানি। এই সমীকরণটাকে বলে কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ কেন? এই অর্থে কঙ্কাল সমীকরণ, এখানে কিন্তু আমরা কোনো দর্শকায়ন দেই নাই, বা এখানে যারা শুধুমাত্র জারণ বিজারণে পার্টিসিপেট করছে তারাই আছে, দর্শকায়ন গুলো নাই। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে দর্শকায়ন নাই, এখন দর্শকায়ন যোগ করতে হবে। যোগ করার একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা কি? প্রথমে ক্যাটায়ন যোগ করবি, পরীক্ষায় কিন্তু আসলে প্রথমে ক্যাটায়ন যোগ করে পাই, পরে অ্যানায়ন যোগ করবি, এভাবে লিখতে পারো, চাইলে আবার একসাথেও লিখতে পারো।
প্রথমে ক্যাটায়ন যোগ করবি। এখন ক্যাটায়ন কার কাছে দিবি? যে অ্যানায়ন তার কাছে ক্যাটায়ন দিবি, যে নেগেটিভ চার্জ তার কাছে ক্যাটায়ন দিবি। এখন দেখ আয়রন তো 2+, সে ক্যাটায়ন, তার কাছে তোর ক্যাটায়ন দেওয়া যাবে না, তার সাথে তোর ক্যাটায়ন যুক্ত হবে না, তাহলে এটা এভাবেই থাকবে। Cr2O7 2-, এটা কোথেকে আসছিল? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসছিল না? তাহলে এখানে দুইটা K2Cr2O7 দিয়ে দিলাম। K2Cr2O7 এর দুইটা পটাশিয়াম কিন্তু পটাশিয়াম প্লাস আকারে ছিল, তাহলে আমি ডান পাশে দুইটা পটাশিয়াম প্লাস করে দিতাম, নাহলে কিন্তু ব্যালেন্স হবে না। হবে? আচ্ছা, ব্যালেন্স করে দিলাম। এখন দেখ যদি ব্যালেন্স করে দিয়ে থাকি, তারপরে দেখ এই জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট হলো, দেন এই জায়গায় আমার কি আছে? 14টা H+ আছে, সব ব্যালেন্স হলো, কারণ 14টা H+ তো পজিটিভ, তার সাথে কিছু দিব না, দুইটা পটাশিয়াম দিলাম, এখানে দুইটা Cr3+ প্লাস 6টা আয়রন 3+, আর হচ্ছে 7টা পানি। ক্যাটায়ন যোগ করলাম। এবার কি করবো? পরের ধাপে অ্যানায়ন যোগ করবো। অ্যানায়ন যোগ করবো কিভাবে? আমি অ্যানায়ন যোগ করার আগে ব্যাপারটা বলে নিই। আয়রন 2+, অবভিয়াসলি অ্যানায়ন আসবে, 14H+ অ্যানায়ন আসবে, ক্রোমিয়াম 3+ অ্যানায়ন আসবে, ফেরিক অ্যানায়ন আসবে, পটাশিয়াম প্লাস অ্যানায়ন আসবে। কথা বুঝতে পারছি? আমার কাছে অ্যানায়ন হিসেবে একমাত্র আছে কি? সালফেট। অন্য কোনোটা আছে? সালফেট ছাড়া অন্য কিছু আছে? না ভাইয়া নেই। নাই। তাহলে ভিন্নধর্মী অ্যাসিড নেওয়া যাবে না, এখানে এটাও একটা কারণ। বুঝতে পারছি? ব্যালেন্স করা একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে অ্যানায়ন যোগ করি। আয়রন যেহেতু 2+, অ্যানায়ন হচ্ছে সালফেট, তাহলে 2+ এর সাথে দুইটা সালফেট, মানে সালফেট মিললে তো আসলে আলটিমেটলি 2+, 2- ব্যালেন্স হয়ে গেল। আমার কিছু করা লাগবে আর? না, করা লাগবে না। সামনে 6 দিলাম, তার সাথে K2Cr2O7 প্লাস। অ্যাসিড মিলাবি না, অ্যাসিড এই H+ নিয়ে তোর কোনো মাথা ঘামাইতে হবে না, এটা সবার পরে অটোমেটিক মিলবে, দুনিয়ার সবকিছু মিলে এটা মিলবেই, এটা না মিলার কোনো কারণ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যদি মিলে, এর পরে ধরবো, তাহলে আমার এখানে ফেরাস সালফেট আলটিমেটলি ফেরিক, তাহলে ফেরিকে আয়রনের চার্জ +3 আর সালফেটের চার্জ হলো 2-, তাহলে এই দুটো মিলে তো সরাসরি ফেরিক সালফেট হতে পারে না। এরকম ঘটনা হলে কি করা যায়? এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 3 দিয়ে গুণ করে লেখা যায় না ফেরিক সালফেট, তাহলে মিলে না? 3 দুগুণে 6টা প্লাস, 3 দুগুণে 6টা মাইনাস, তাহলে ফেরিক সালফেট লিখবো আমরা, তাহলে লিখবো Fe2SO3, ফেরিক সালফেট Fe2SO4 3। কিন্তু এখানে তো আয়রন আছে 6টা, তাহলে এই পাশে 3 দিয়ে গুণ করে দিই, ব্যালেন্স হয়ে গেল। দেন হচ্ছে দুইটা পটাশিয়াম প্লাস ছিল, পটাশিয়াম প্লাস বানাবে পটাশিয়াম সালফেট, তাহলে দুইটা পটাশিয়াম এখানে চলে আসলো। দেন ছিল হচ্ছে কি ক্রোমিয়াম 3+, তাহলে ক্রোমিয়াম 3+ কিন্তু বানাবে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। ক্রোমিয়াম ছিল দুইটা, এখানে দুইটা আছে, ব্যালেন্স হয়ে গেল। পানি ছিল কয়টা? 7টা। ভাই সবই তো মিললো, শুধুমাত্র মিললো না কে? শুধুমাত্র মিললো না হচ্ছে আপনার অ্যাসিড বা মানে প্রোটন H+। এন্ড আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আয়রন আছে 6টা, 3 দুগুণে 6 মিললো, পটাশিয়াম 2টা, এই যে পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, এই যে ক্রোমিয়াম 2টা। ভাই পানি অক্সিজেন কয়টা? এই যে জারকে অক্সিজেন 7টা, তাহলে এখানেও 7টা। হাইড্রোজেন কয়টা ভাই? 14টা, তাহলে 14টা হাইড্রোজেন তো মিলাতে পারলাম না, কারণ এখানে তো আমি কিছু লিখি নাই। দর্শকের হিসেবে সালফেট যোগ করছি। এবার ডান পাশে কয়টা সালফেট আছে হিসাব। একটা ফেরিক সালফেটের সালফেট হলো 3টা, তাহলে 3টাতে কয়টা আছে ভাই? 9টা। একটা পটাশিয়াম সালফেটের সালফেট একটা, তাহলে হলো 10টা, আর এখানে আছে 3টা, 10 × 13। তাহলে ডান পাশে যদি 13টা সালফেট থাকে, বাম পাশেও ঠিক 13টা হতে হবে। বাম পাশে অলরেডি আছে 6টা, তাহলে আর লাগবে 7টা, তাহলে 7টা সালফিউরিক অ্যাসিড। দেখো তো সালফিউরিক অ্যাসিডের 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মিলছে কিনা? মিলছে? জি ভাইয়া মিলছে। এবার আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। আয়রন এখানে জারক, মানে জারক, সরি বিজারক, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, এটা নিয়ে আর কথা বলতে হবে না। তাহলে আমি এখানে জারণ অর্ধ দিয়ে লিখলাম, আয়রন 2+ থেকে কি হবে ভাই? আয়রন 3+ হবে, ইলেকট্রন দিবে কয়টা? একটা। আমরা একটু চার্ট দেখছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কি হয়? ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়। তাহলে আলটিমেটলি এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়ামটা তো দর্শকের হিসেবে থাকবে, এটা বাদ দিলে পরে কি থাকে? পটাশিয়াম একটা প্লাস চার্জ আর বাকি MnO4 টা একটা মাইনাস চার্জ, তাহলে ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, সরি, MnO4 মাইনাস, এই আয়নটা কি হবে? ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হবে। এখন দেখো এখানে ম্যাঙ্গানিজ একটা, এখানে একটা, ভালো কথা বা এখানে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল +7, ছিল +7 হয়েছে +2, তাহলে ইলেকট্রন খাবে কয়টা? 5টা, রাইট?
এখন দেখো জারক জি অক্সিজেন ভাইয়া। কয়টা? 4টা, তাহলে 4টা অক্সিজেন মানে 4টা পানি। 4টা পানি মানে কয়টা স্পেস বেশি দিয়ে? 8টা, তাহলে 8টা স্পেস দিলাম। কিন্তু ব্যালেন্স তো হলো না ভাই, সেই ইলেকট্রন দিচ্ছে একটা, খাচ্ছে 5টা, তাহলে এটা 5 দিয়ে গুণ করো। এবার দুটো যোগ করো, তাহলে 5 Fe2 প্লাস, দেন MnO4 মাইনাস, ইলেকট্রন ইলেকট্রন কাটা যায় আর কি, দেন 8 H প্লাস, উৎপন্ন হবে হচ্ছে 5 Fe3 প্লাস, Mn2 প্লাস, 4H2O, রাইট? আচ্ছা, এখন এটার মধ্যে কি যোগ করবো প্রথমে, অ্যানায়ন না ক্যাটায়ন? ক্যাটায়ন। ওকে, তাহলে ক্যাটায়ন যদি যোগ করি তাহলে আমার ছিল 5 Fe2 প্লাস, MnO4 মাইনাস ছিল, তাহলে তার সাথে একটা পটাশিয়াম আসবে, প্লাস কি ছিল ভাই? 8টা H প্লাস। দেন আমার যেহেতু Fe3 প্লাস 5টা আছে, এটার মধ্যে তো আর ক্যাটায়ন যোগ করা যাবে না, এখানে পটাশিয়াম প্লাস বেশি দিছি কটা? একটা, তাহলে একটা K প্লাস বেশি দিলাম ডান পাশে। আর কি ছিল? পানি ছিল হচ্ছে 4টা, আর কি ছিল? ফেরিক আয়ন ছিল, আর হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন ছিল। ব্যালেন্স। এবার অ্যানায়ন যোগ করবো ভাই, অ্যানায়ন হিসেবে আছে কি একমাত্র আমার এখানে? দেখো কি অ্যানায়ন আছে, কোনটা অ্যানায়ন? সালফেট, সালফেট, আর কোন অ্যানায়ন নাই। তাহলে সালফেট যোগ করি আবার আগের মতো, ফেরাস সালফেট হবে 5টা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো থাকবে। অ্যাসিড কি এখন সমতা করবো না রাইখে দিব? রাখে দিব। ওকে ফাইন, তাহলে ফেরিক, Fe3 প্লাস তো ফেরিক সালফেট বানায়, তাহলে ফেরিক সালফেট হবে Fe2SO4 3, এই হলো একটা ফেরিক সালফেট। কিন্তু আমার এখানে আয়রন আছে 5টা, তাহলে এই পাশে যদি 5 দিয়ে গুণ করে দিলে 5 দুগুণে 10 হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে সেটা কি করা যাবে না? 5/2 করতে হবে, করতে হবে। তাহলে কিন্তু মিলে, তাহলে দেখো 5টা হয়। তাহলে এই জায়গায় আছে আমার পটাশিয়াম কটা? একটা, তাহলে একটা দিয়ে পটাশিয়াম সালফেট হবে, কিন্তু পটাশিয়াম সালফেট হলে তোমার পটাশিয়াম দুইটা দেওয়া হয়ে যেত, তাহলে সামনে একটা হাফ গুণ করে দাও, এই পাশে একটা আছে দেখো, তার মানে হাফ গুণ করা মানে একটা হয়ে গেল। 4টা পানি 4টা পানির মধ্যে থাকুক, আর হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস, ম্যাঙ্গানিজ 2 প্লাস মানে ম্যাঙ্গানিজ সালফেট, ওই তো মিলে গেল। এখন তুমি সালফেট হিসাব করো, একটা ফেরিক সালফেটের সালফেট 3টা, আর সামনে 5/2 গুণ আছে, তাহলে 5/2 মানে আড়াই, আড়াই আর 3 গুণ করলে হয় 7.5। পটাশিয়াম সালফেটের সালফেট আছে আধাটা, হাফটা, 7.5 আর 1 হইলো হাফ হইলো 8, 8 আর এখানে আছে একটা 9টা, তাহলে ডান পাশে আছে 9টা, বাম পাশে হইতে হবে কটা? 9টা। বাম পাশে অলরেডি আছে 5টা, লাগবে কটা? 4টা, তাহলে 4 সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো 4H2, এই যে 4H2, 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন। কিন্তু সমতাকৃত বিক্রিয়া কি ফ্র্যাকশন থাকা যাবে? না। তাহলে ফ্র্যাকশন রাখা যাবে না, 2 দিয়ে গুণ করতে হবে পুরো সমীকরণকে। 2 দিয়ে গুণ করতে হবে। ভাই যদি ফ্র্যাকশন রাখি তাহলে কি সমস্যা হবে? তোমার কিন্তু হচ্ছে সমতা করতে, সমতাকৃত বিক্রিয়া তো ফ্র্যাকশন রাখা যায় না, এটা তো সমতাকরণের সূত্রের মধ্যেই পড়ে। ফ্র্যাকশন রেখে অঙ্ক অঙ্ক করলে ভুল হবে না, কিন্তু সমতাকৃত বিক্রিয়া লিখতে বললে অবশ্যই অবশ্যই সমতা করে ফ্র্যাকশন রাখা যাবে না, ফ্র্যাকশন বাদ দিয়ে দিতে হবে যেভাবেই হোক। তাহলে দ্বিতীয় গুণ করলে আলটিমেটলি কি পাবা? হচ্ছে 10 ফেরাস সালফেট, 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 সালফিউরিক অ্যাসিড, 5 ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, 2 ম্যাঙ্গানিজ সালফেট, and then 4H2O, sorry 8H2O, মিললো? এখন এই জি যে ভাইয়া। সমতাকৃত বিক্রিয়া তুমি লিখলা, এখন তুমি যদি তোমার যদি বলি এখন এখানে সহগনুপাত সূত্র অ্যাপ্লাই করে, তাহলে সহগনুপাত সূত্র অনুযায়ী তুমি কি লিখতে পারো? বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ফেরাস সালফেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ সমান বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা বাই তার সহগ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো লিখতে পারি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ফেরাস সালফেটের মোল সংখ্যা ইনটু 2 সমান হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা ইনটু 10। এটাকে যদি তুমি একটু কাটাকাটি করো তাহলে কি পাবা? পাবা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ফেরাস সালফেটের মোল সংখ্যা ইনটু 1 সমান বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা ইনটু 5। ফেরাস সালফেটে আয়রনের জারণ অবস্থা ছিল +2, বিক্রিয়ার পরে হয়েছে +3, পরিবর্তন ছিল কত? 1। জারণ সংখ্যার পরিবর্তন কত ছিল? দেখো তো জারণ সংখ্যার পরিবর্তন কত ছিল? এই জায়গায় 1 ছিল না? 1 ছিল কিনা? পারম্যাঙ্গানেটের 5।
পারম্যাঙ্গানেটের 5, কারণ সে 5 জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 5। তাহলে যার মানে প্রত্যেকের জারণ সংখ্যার পরিবর্তনই তার তুল্য সংখ্যা। আগে একবার বলে আসছিলাম, মনে আছে কিনা দেখো, যে জারক বিজারকের ক্ষেত্রে তার মোট জারণ সংখ্যার পরিবর্তনই তার তুল্য সংখ্যা। তাহলে এটা কি আসলে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার সূত্র করে গেল না? জি ভাইয়া। তাহলে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা হবে জারক সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা হবে বিজারক। এটা খাটানো যাবে। কিন্তু এটা আসছে কোথা থেকে? এটা কি এই সহানুপাত সূত্র থেকে আসছে না? জি ভাইয়া। এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে এই অঙ্কটা হয়েছে বা এটা হয়েছে, আর আমি লিখতে পারি দেখো যে ভি অফ ফেরাস সালফেট মানে আয়তন অফ ফেরাস সালফেট ইনটু ঘনমাত্রা অফ ফেরাস সালফেট ইনটু তার তুল্য সংখ্যা সমান আয়তন অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইনটু ভি অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইনটু তার তুল্য সংখ্যা 5। এখন আমি যদি তোমারে বলি যে ভিএমএল এর ফেরাস সালফেটের সলিউশন দিয়ে এত ঘনমাত্রা ফেরাস সালফেট দিয়ে দুইটাই ভি হইছে। কত ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেট 30 ml কে প্রশমিত করা যাবে, এটাই আননোন। বাকি সব বলে দিছি না? বলে দিছি কিনা? জি ভাই। 10 ml ফেরাস সালফেটের 0.1 মোলার ঘনমাত্রা দিয়ে 30 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত করা গেল, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত? এরকম অঙ্ক পাইছো বইতে? জি ভাই আছে ওই। আসো এবার তাহলে এরকম একটা অঙ্ক দিয়ে তোমাকে, এই অঙ্কটার কথা যদি বলি, তাহলে এই অঙ্কটা ধরো তোমাকে বললাম একটা লোহার টুকরা ডাব্লিউ আয়রন, ঠিক আছে? এই লোহার টুকরাকে তুমি কি করছো? অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছো, তাহলে সেটা হয়ে গেছে ফেরাস সালফেট, রাইট? আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, হাইড্রোজেন গ্যাস উড়ে চলে গেছে। অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড মানে এখানে কি কি রয়ে গেল? ফেরাস সালফেট রয়ে গেল, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড রয়ে গেল দ্রবণে। এন্ড প্রশ্নটা কিরকম আসে যে একটা লোহার টুকরাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে এই উৎপন্ন দ্রবণকে প্রশমিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 30 ml 0.06 মোলার লাগলো। তাহলে এখন প্রশ্ন করে যে লোহার টুকরায় লোহার পরিমাণ কত ছিল? কি কথা বুঝতে পারছি? আলটিমেটলি কি হয়েছে? বিতে এটাই ঘটবে না? হ্যাঁ ওটাই হবে। তাহলে এটাই যদি হয় তাহলে এই জায়গায় আমি সূত্র লিখতে পারি যে ভাই এন অফ ফেরাস সালফেট ইনটু 1 তুল্য সংখ্যা সমান এন অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইনটু তার তুল্য সংখ্যা 5। এখন দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কিন্তু তোমার আয়তন ঘনমাত্রা বলে দিচ্ছে, তাহলে তুমি লিখতে পারো যে এস অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইনটু ভি অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তুমি লিখতে পারো ইনটু তার তুল্য সংখ্যা 5 থাকলো। এই জায়গায় ফেরাস সালফেটের কি তোমার কি ফেরাস সালফেটের পরিমাণ বাই করতে বলছে না আয়রনের পরিমাণ? আয়রনের পরিমাণ। এখন দেখো তুমি যে ফেরাস সালফেট কোত্থেকে আসছে? যতটুকু আয়রন ছিল ততটুকু আয়রন থেকে আসছে। তাহলে যেই আয়রনটা এখানে ছিল সেটা আলটিমেটলি আয়রন 2+ হয়ে গেছে। তাহলে একটা ফেরাস সালফেটে আয়রন হচ্ছে একটা, তাহলে ফেরাস সালফেটের মোল সংখ্যা সমান কি আয়রনের মোল সংখ্যা লেখা যায় না? জি ভাইয়া যাবে। প্লাসের মোল সংখ্যা লেখা যায়। তাহলে আয়রন 2+ এর মোল সংখ্যা মানে এটা বলা যায় কিনা যে W অফ আয়রন 2+, যেটা কিনা আয়রন থেকেই আসছে, এখানে যে আয়রন আছে সেই আয়রন থেকে, ডিভাইডেড বাই তার মোলার ভর 55.85 সমান এই জিনিসটাই লেখা যায়। তোমার তো ঘনমাত্রা বলে দিছি 0.06, তোমার তো ভলিউম অফ পটাশিয়াম পার মিনিট বলে দিছি 30 ml। তাহলে তোমার কি আয়রন 2+ এর পরিমাণ বেরোবে? জি ভাইয়া বেরোবে। এই আয়রন 2+ টাই তোমার এখানকার লোহার মধ্যে থাকা আয়রন কিনা? জি ভাইয়া। এখন যদি আমি তোমার বলে দিই যে x গ্রাম হচ্ছে লোহার ভর, এটা হচ্ছে ভেজাল যুক্ত x গ্রাম আয়রন আছে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি ধরো এখান থেকে পেলাম W অফ আয়রন 2+ পেলাম হচ্ছে y গ্রাম, তাহলে এটা কি বিশুদ্ধ আয়রন না? কারণ বিশুদ্ধ আয়রন ছাড়া তো আর এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না, করবে না। তাহলে এখন আমি যদি বলি ভাই পার্সেন্টেজ অফ ভেজাল কত ছিল? x গ্রাম, বিশুদ্ধ y গ্রাম, তাহলে এটাই ভেজাল না? x/y। জি ভাইয়া। তাহলে টোটাল এমন ছিল x গ্রাম, তাহলে x গ্রামে ভেজাল এত গ্রাম ইনটু 100%। তাহলে ভাই যদি পার্সেন্টেজ ভেজাল বের করে দেয়, পার্সেন্টেজ বিশুদ্ধতা বের করে যাবে না? জি ভাইয়া যাবে। ভাই এই সারা কোন অঙ্ক আছে বইতে এইরকম টপ কনসেপ্ট ছাড়া? না। শেষ। এবার আসো ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করো। অম্লীয় মাধ্যম তো শিখছো, ক্ষারীয় মাধ্যম দেখবা কেউ শিখায় না, খুব কঠিন না, খুবই সহজ, একদম ইজি। জাস্ট খালি দুই পাশে চার্জের সমতা জানলে তোমার পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে দিল, এটা দিয়ে দিল।
এটা দিয়ে বললো ক্ষারীয় মাধ্যমে সমতা করা আছে। এর আগে আরেকটা জিনিস দেখা এসে আমি, তুমি যে ম্যাথটা করবা, ম্যাথটা করার জন্য তোমার কি করতে হবে? তুমি কি সরাসরি এই সূত্র খাটাতে পারবা? সরাসরি এই সূত্র খাটাতে যাবে না, তোমাকে আগে এই বিক্রিয়াটা সমতা করতে হবে, এটাকে সমতা করতে হবে। জি ভাই, সমাধান করতে হবে। এখন এটার সমতা করতে আপনি কিভাবে সমতা করবেন? এটা সমতা করার জন্য কি এখন আপনি হচ্ছে ইয়া করবেন, এই যে এই এরকম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দুনিয়া জুড়ে সমতা করবেন? সময় আছে কিছু করার নাই। শর্টকাটে এক লাইনে সমতা করবেন। কিভাবে এক লাইনে সমতা করবেন? তাহলে শর্টকাটে এক লাইনে সমতা করার টেকনিক শিখাই দিই। আমি একটা শিখাবো, বাকিগুলো নিজে নিজে করবেন। আমি এটাই শিখাবো, K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট। আপনি যে এই যে বিক্রিয়া সমতা করছেন, পরে কিন্তু আপনি অলরেডি বুঝে গেছেন যে আসলে কোনটা কি হয়, কিসে কনভার্ট হয় ফাইনালি। একটু আগে সমতা করছেন, আমরা জানি ফেরাস সালফেট আর ফেরিক সালফেটে। এটা কি বলে দিতে হবে না প্র্যাকটিস করলে বোঝা যাবে? প্র্যাকটিস করলে। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামটা কি করে? পটাশিয়াম সালফেট বানায়, ক্রোমিয়ামটা ক্রোমিয়াম 3 সালফেট বানায়, মানে Cr2SO4 3 বানায়। আর জারকে যে অক্সিজেন আছে সেটা বানায় পানি। আচ্ছা, ভালো কথা ভাই, মনোযোগ দিয়ে চিন্তা করবেন। এখানে আয়রনের জারণ অবস্থা ছিল +2, উৎপন্ন হয়েছে +3। আমার ফেরাস সালফেটে আয়রন আছে কয়টা? এখনো ফেরাস সালফেটের কথা চিন্তা করবো, কয় অণু? এখনো ফেরাস সালফেটে আয়রন আছে একটাই। তাহলে একটা আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন আমি হিসাব করব। একটা আয়রনের জারণ সংখ্যা এখানে +2 আর এখানে একটা আয়রনের +2, তাহলে একজনের পরিবর্তন 1, মনে মনে 1 ধরে রাখলাম। পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আর উৎপাদে এখানে একটার +3, তাহলে একজনের পরিবর্তন 3, দুইজনের পরিবর্তন কত? 6, মনে মনে 6 ধরে রাখলাম। একজনের পরিবর্তনকে আরেকজনের সহগ বানাবে। পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যার পরিবর্তনকে ফেরাস সালফেটের সহগ, ফেরাস সালফেটের পরিবর্তনকে পটাশিয়াম ডাইক্রোমেটের সহগ। তাহলে এখানে পটাশিয়াম কয়টা স্যার? দুইটা আছে। ক্রোমিয়াম কয়টা? দুইটা আছে। আয়রন কয়টা? 6টা, 3 দিয়ে গুণ করে। ভাই সবই সমত হয়েছে, সালফেট সমত হয়েছে না, পানিও সমত হয়নি। জারকে অক্সিজেন কয়টা? 7 একে 7, তাহলে কয়টা পানি দিবেন? 7টা পানি। এবার আপনি সালফেট গোনা শুরু করেন। 3 3 9, 9 একে 10, 10 3 13, ডান পাশে 13, বামে হবে 13, অলরেডি আছে 6, লাগবে 7, সমতা শেষ। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই, অবশ্যই। এবার আপনি লিখেন বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা বাই 1 সমান বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ফেরাস সালফেটের মোল সংখ্যা বাই 6। বুঝছি? জি ভাই, সামারি কি? এই বিক্রিয়াটা আগে আপনি উৎপাদগুলো লিখে ফেলবেন, লিখার পরে জারকের মোট জারণ সংখ্যার পরিবর্তন বিজারকের সহগ, বিজারকের মোট জারণ সংখ্যার পরিবর্তন জারকের সহগ দিয়ে বাকিটা ধাপ মিলে যাবে। তাহলে এবার আসেন ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ শিখি। ক্ষারীয় মাধ্যমে কি করে সমতাকরণ করা যায়? দেখেন এই জায়গায় আপনাকে এইটা দিয়ে বললো এটা আপনি সমতা করতে। ক্ষারীয় মাধ্যমে সমতা করো, কিভাবে সমতা করবা? আগে তুমি ফাইন্ড আউট করবে এখানে জারক কি বিজারক কে, কার জারণ হলো কার বিজারণ হলো। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে +7 হইছে +4, এখানে আয়োডিনের -1 হইছে 0, তাহলে -1 থেকে 0 ইলেকট্রন রিলিজ করবে, +7 থেকে +4 ইলেকট্রন খাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, বিজারণ করে জারকের, তাহলে এটা জারক। অবভিয়াসলি যার জারণ হয় সে বিজারক। তাহলে আসেন প্রথমে জারণ বিক্রিয়া লিখেন, যে I- এটা থেকে হবে I2, কিন্তু ব্যালেন্স করার জন্য এখানে দুইটা আয়োডিন নিলে আলটিমেটলি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2টা ইলেকট্রন ছাড়বে, রাইট? এখন MnO4- কি হয়? ম্যাঙ্গানিজ 2+ হয়, তাই না? এখানে অক্সিজেন কয়টা ভাই? 2টা, কিন্তু এই পাশে অক্সিজেন কয়টা? 4টা না? জি ভাই, 4টা। সাদা লেখা দেখেন, ব্যালেন্স হইলো? কই ব্যালেন্স হলো? 2টা অক্সিজেন এখানে, ডান পাশে আর বাম পাশে 4টা, তাহলে অক্সিজেন ব্যালেন্স হলো? ম্যাঙ্গানিজ 9 সমান সমান একটা হয় নাই। কয়টা অক্সিজেন কম আছে ডান পাশে? 2টা। যেই কয়টা অক্সিজেন কম, ঠিক পানি দিয়ে দিবেন ডান পাশে। জি ভাই, যে পানি লিখছেন, তাহলে এখন দেখেন অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে অক্সিজেন 4টা, ম্যাঙ্গানিজ 1টা, এখানে ম্যাঙ্গানিজ 1টা, কিন্তু ভাই আপনি তো 4টা H+ বেশি দিয়ে ফেলাইছেন, তাহলে বাম পাশে বসান 4টা প্রোটন। 4টা প্রোটন বসাচ্ছেন। এখন এটা তো ক্ষারীয় মাধ্যম, প্রোটন আসবে কোত্থেকে ভাই? তাহলে প্রোটন কি রাখা যাবে না? প্রোটনকে ব্যালেন্স করে পানি বানাই ফেলতে হবে। ব্যালেন্স করে পানি বানাইতে হবে। তাহলে 4টা প্রোটনে 4টা হাইড্রোক্সিল দেন বাম পাশে, ডান পাশেও 4টা হাইড্রোক্সিল দেন, তাহলে আলটিমেটলি কি এই দুইটা মিলে পানি হয়ে গেল না? তাহলে এই পাশে তো ক্ষার হইলো, তাহলে ক্ষারীয় মাধ্যম হলো।
জি ভাইয়া ক্ষারীয় মাধ্যম আছে। তাহলে এখন দেখেন 4টা H প্লাস আর 4টা OH মাইনাস মিলে 4টা পানি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2টা পানি আর 4টা হাইড্রোক্সিল। তাহলে ডান পাশে 2টা পানি, বাম পাশে 2টা পানি, তাহলে কি এবার ব্যালেন্স করতে কি আসে? বাম পাশে 2টা পানি, রাইট? আচ্ছা, এখন আপনি দেখেন এই জায়গাতে যে চার্জের সমতা হয়েছে কিনা। চার্জের সমতা হয়নি। কেন হয়নি? এখানে দেখেন 4টা নেগেটিভ চার্জ আছে, তাই না? ডান পাশে, কিন্তু বামে নেগেটিভ জি চার্জ। ভাইয়া 4টা আছে। বামে নেগেটিভ কয়টা? বামে নেগেটিভ একটা। তাহলে বামে যদি একটা নেগেটিভ হয় তাহলে বামে আরো 3টা ইলেকট্রন যোগ করতে হবে, নাহলে কি মিলবে? না, মিলবে না। তাহলে এই পাশে ইলেকট্রন গ্রহণ করে 3টা, এই পাশে ছাড়ে 2টা, তাহলে ব্যালেন্স হবে। ব্যালেন্স করার জন্য উপরেরটা 3 দিয়ে গুণ করে, নিচেরটা 2 দিয়ে গুণ করে। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া অবশ্যই। তাহলে 2টা সমীকরণ যোগ করেন। এটারে ধরেন 1 নং, এটারে ধরেন 2 নং। তাহলে 1 আর 2 যোগ করেন, 1 আর 2 যোগ করলে এটা পাওয়া যায়। ভাই দর্শক জ্ঞান হিসেবে কি ছিল? আমাকে কি দর্শক জ্ঞানের কথা বলছে? এই জায়গায় দর্শক জ্ঞান কি ছিল বলছে কিছু? এই যে MnO4 মাইনাস, না, দর্শক জ্ঞান বলেন। একটা ক্যাটায়ন আছে, এই I মাইনাস এর সাথে একটা ক্যাটায়ন আছে, বলে নাই। তাহলে আমি যেহেতু ক্যাটায়ন আছে কি বলে নাই, তাহলে আমি কি করব? দর্শক জ্ঞান যোগ করা ছাড়াই রেখে দেব। যদি দর্শক জ্ঞানের কথা বলে, সাপোজ পটাশিয়াম, তাহলে এখানে হবে পটাশিয়াম আয়োডাইড, এখানে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, শেষ। জাস্ট পটাশিয়াম ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিক। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া অবশ্যই। এই গেল হচ্ছে মোটামুটি ক্ষারীয় মাধ্যম সমতাকরণ, অম্লীয় মাধ্যম সমতাকরণ। ওকে, আচ্ছা। এখন ধরেন আপনি আরেকটা টার্ম আছে, সেটা কি? এটা কি দেখাবো এখন? হ্যাঁ দেখেন, একটু মিউট কর, ইয়ন সাউন্ড হচ্ছে তো। 2টা টার্ম, একটা হচ্ছে আয়োডোমেট্রি আর একটা হচ্ছে আয়োডিমেট্রি। এটাতে প্যাচ লাগে, আমি একটু ক্লিয়ার করে দিই কোনটা কি। আয়ো শব্দটা আসছে আয়োডিন থেকে, এখানেও আয়ো শব্দটা আসছে আয়োডিন থেকে। এই ডি মানে দিয়ে, মনে রাখার জন্য আমি বলি ডি মানে দিয়ে, ডু মানে করা। তাহলে কি করতে হবে? কিছু একটা করতে হবে। মেট্রি মানে পরিমাপ। কি করতে হবে? পরিমাপ করতে হবে। কি পরিমাপ? আয়োডিন। তাহলে আয়োডিন কি দিয়ে পরিমাপ করব? স্ট্যান্ডার্ড বা প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দিয়ে। বুঝতে পারছি কাহিনী কি আসলে? আর আয়োডি মানে আয়োডিন দিয়ে মেট্রি বা পরিমাপ। তাহলে আয়োডিন দিয়ে কি পরিমাপ? কি? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। তাহলে এই জায়গায় আয়োডিনটাই স্ট্যান্ডার্ড দ্রবণ না? কি কথা বলছি? জি ভাইয়া অবশ্যই। মনে থাকবে, এই অ্যালগরিদম মনে রাখতে পারবি। আয়োডোমেট্রি, আয়ো মিন্স আয়োডিন, ডু মানে করা। কি করতে হবে? পরিমাপ করতে হবে। কাকে বা কি? আয়োডিন। কি দিয়ে? স্ট্যান্ডার্ড সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে এটা হলো আয়োডোমেট্রি। আয়োডিমেট্রি, আয়ো মিন্স আয়োডিন, ডি মানে দিয়ে, মেট্রি মানে পরিমাপ। কি পরিমাপ করতে হবে? আয়োডিন দিয়ে পরিমাপ। কারে পরিমাপ করবো? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। দুইটা কিন্তু অপোজিট ঘটনা। তাহলে আগে আমরা আয়োডিমেট্রির কথা চিন্তা করি। আয়োডিমেট্রি। তাহলে যেহেতু আমার কাছে আয়োডিন আছেই, তাহলে আয়োডিন দিয়ে কি করবো? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বাইর করবো। সোডিয়াম থায়োসালফেট। এখন সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে কি হয়? যখন জার্ম বিজার্ম বিক্রিয়া দেখবি, এক্সপেরিমেন্ট যত বইতে আছে সবগুলো একটা পর একটা পড়া শুরু করবি, আমি দেখাই দিয়েছি না কিভাবে করতে হবে সেভাবে। তাহলে পাবি হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আর I2 টা হয়ে যাবে I মাইনাস, তার মানে হবে আলটিমেটলি আয়োডাইড। তার মানে এখানে যদি সোডিয়াম আছে তাহলে সোডিয়াম আয়োডাইড। এন্ড ব্যালেন্স করবি কিভাবে? ব্যালেন্স করার জন্য সহজ উপায় ভাই, এখানে সোডিয়াম কয়টা? 2টা, এখানে আছে 2টা, আবার এখানে একটা, 3টা হয়ে গেছে। তাহলে এখন আমার আয়োডিন আবার আছে এখানে একটা, তাহলে এখানে একটা, এখানে আবার 2টা, তাহলে ব্যালেন্স করা ঝামেলা। এটা কাজ করি ভাই, আমার এখানে সালফার হচ্ছে 4টা, বাট এখানে সালফার কয়টা? 2টা, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সালফার মিললো, ভালো কথা। কিন্তু সোডিয়াম কয়টা হয়ে গেল ভাই? 2 দুগুণে 4, এখানে আছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে আবার আয়োডিনও মিলে যায়, 2 দিয়ে মিলে যায়, হলো? মিললো? জি ভাই আমি এখন আমি কি লিখতে পারি? বিক্রিয়া অংশ কিন্তু আয়োডিনের মোল সংখ্যা বাই 1 সমান বিক্রিয়া অংশ কিন্তু সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা বাই 2 যাবে লেখা। তাহলে মোল সংখ্যার পরিবর্তে আয়তন ঘনমাত্রা লেখা যাবে, তো বের করা যাবে আয়োডিনের পরিমাণ।
বা থায়োসালফেটের পরিমাণ আয়োডিনের যদি আয়তন ঘনমাত্রা জানি। এবারে আয়োডোমেট্রি, এখানে আমাকে যেটা করতে হবে আয়োডিনকে পরিমাপ করতে হবে। এখন এই আয়োডিনের উৎস কি, আয়োডিন আসবে কোত্থেকে, উৎসটা কি? উৎসটা হচ্ছে আয়োডাইড লবণ ও জারকের বিক্রিয়ায় উৎপন্ন হবে এই আয়োডিন। আয়োডিন কোত্থেকে উৎপন্ন হবে? আয়োডাইড লবণ এবং জারকের বিক্রিয়ায়। এখন জারকটা কি কি হইতে পারে? জারকটা হইতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট, কপার সালফেট। আয়োডাইড লবণ কি হইতে পারে? সবচেয়ে সহজ উপায় পটাশিয়াম আয়োডাইড, এর থেকে সহজ কোনো এক্সাম্পল নাই। এবার তাহলে প্রথমে কি হবে? পটাশিয়াম আয়োডাইড আর হচ্ছে ধর কপার সালফেট বিক্রিয়া করবে। কপার সালফেটের সালফেট হচ্ছে দর্শক আয়ন, কিন্তু কপারের এখানে জারণ সংখ্যা +2, কপার ইউজুয়ালি +2 থেকে +1 এ পরিণত হয়, কারণ সে বানাবে হচ্ছে CuI। কিন্তু কপারের 1 বিশিষ্ট যে আয়নগুলো সেগুলো কখনো মনোমার হিসেবে থাকে না, ডাইমার হিসেবে থাকে, Cu2I2। আয়োডাইডটা হবে আয়োডিন। ওকে, তাহলে কপার 2টা লাগতেছে, তার মানে এখানে 2 দিয়ে গুণ করবি। এখন সালফেট বানাবি কি? পটাশিয়াম সালফেট, কারণ এখানে তো পটাশিয়াম আছে। তাহলে পটাশিয়াম কিন্তু মিললো না, কেন মিললো না? কারণ এখানে সালফেট 2টা, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করা মানে এখানে পটাশিয়াম হবে 4টা, তাহলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে মানে আয়োডিন হলো 4টা, তাহলে এখানে I2I2 দুটো মিলে 4টা হলো। জি ভাইয়া। তাহলে এই যে উৎপন্ন হয়েছে আয়োডিন, এই আয়োডিনটাকে এখন আমি সোডিয়াম থায়োসালফেট দিয়ে ডিটারমাইন করব। সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমার জানা থাকবে, তাহলে আমার কি করতে হবে, যেটা ঘনমাত্রা আমরা যেহেতু আয়োডিন এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এবার সোডিয়াম থায়োসালফেট দিয়ে ডিটারমাইন করব। যারে দিয়ে ডিটারমাইন করি আমরা সেটাকে আমরা বুরেটে নিই, তাহলে সোডিয়াম থায়োসালফেট বুরেটে থাকবে। তার মানে ধর এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে প্রথমে আমি যেটা করব ওই কপার সালফেট আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দিয়ে দিব, তাহলে এই জায়গায় আয়োডিন উৎপন্ন হবে, তারপরে বুরেট থেকে ওই আয়োডিন ঢালবো, এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দিব, তাহলে হচ্ছে আলটিমেটলি হাইড্রেশনটা হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই বিক্রিয়া কেমন সমত হয় এটা তো আমরা অলরেডি জানি, Na2SO6, এটা 2 লাগবে, তাহলে হচ্ছে 2টা সোডিয়াম আয়োডাইড হবে। এখানে হচ্ছে কত লাগবে? 2 তো আছে, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেল। এখন কথা হচ্ছে এই ধরনের আসলে এটা বলে ইনডাইরেক্ট টাইট্রেশন। আমার আসলে কেন আয়োডিন আগে উৎপন্ন করে তারপরে সেই আয়োডিনটাকে নির্ধারণ করা লাগবে, কি দরকার? আসল কথা হচ্ছে আমি আসলে এই জায়গায় কপার সালফেটের কপারের পরিমাণ কত আছে সেটা সাপোজ বের করতে চাই। সেটা যদি বের করতে চাই, আমার কপারের সালফেটের কি পরিমাণ কপার আছে সেটা বের করার জন্য কপারের সাথে কাউকে বিক্রিয়া করা যেত। এরকম কোনো বিকারক নেই যেটা সহজে টাইট্রেশন করে কপার এমন বের করা যায়। তাই আমরা কি করি, আগে কপার সালফেটের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া করে আয়োডিনটাকে লিবারেট করি, এই আয়োডিনটাকে ডিটারমাইন করে সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, দেখ লিখতে পারি যে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত কপার সালফেটের মোল সংখ্যা বাই 2 সমান বিক্রিয়ায় উৎপন্ন হওয়া আয়োডিনের মোল সংখ্যা বাই 1। আবার বিক্রিয়া উৎপন্ন হওয়া আয়োডিনটাই কিন্তু থায়োসালফেটের সাথে বিক্রিয়া করছে, সো একটা মানে আয়োডিনের মোল সংখ্যা বাই 1 সমান কিন্তু আবার বিক্রিয়ায় অংশগ্রহণ কিন্তু সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা বাই 2। বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভাই N অফ কপার সালফেট বাই 2 সমান হচ্ছে আসলে N অফ সোডিয়াম থায়োসালফেট বাই 2। 2 দিয়ে কাটাকাটি করতে তাহলে বাকি থাকে কপার সালফেটের এটা। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি? N অফ কপার 2 প্লাস আবার আগের মতো আর এখানে লিখতে পারি সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন ইনটু তার ভলিউম। তাহলে সোডিয়াম এই কপার এটার পরিমাণ লিখতে হবে W অফ কপার 2 প্লাস বাই 63.5। তাহলে আমার যদি বুরেট থেকে কতটুকু থায়োসালফেট ভলিউম দিলাম, আর যেহেতু থায়োসালফেটের ঘনমাত্রা স্ট্যান্ডার্ড ঘনমাত্রা দ্রবণ আমি জানবো ঘনমাত্রা, তাহলে কতটুকু কপার আছে এই জায়গায় সেটা বের করা যাবে না? জি ভাইয়া যাবে। যাবে। সিমিলারলি ব্লিচিং পাউডারে কতটুকু ক্লোরিন আছে এটা বের করার একটা ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে করবো সেটা। একটা বিশেষ ম্যাথ আছে, এটা বোর্ড পরীক্ষা আসছে, সেটাও করবো নেক্সট ক্লাসে। তাহলে ডুমেট্রি আর ডিমেট্রি পার্থক্য বোঝা গেল? আমার কি এখানে আয়োডিন ডিটারমাইন করা আসল উদ্দেশ্য না কপারের পরিমাণ ডিটারমাইন করা আসল উদ্দেশ্য ছিল? কপারের মান। কিন্তু কপার এটা ডাইরেক্টলি পারতেছি না, তাই সিস্টেম করে আয়োডিন বের করে আয়োডিন ডিটারমাইন করছি, এবার ব্যাক ক্যালকুলেশন করে দিলাম। কথা বুঝতে পারছি? জি অবশ্যই। ফাইন, তাহলে আজকে লেকচার এখানে, হোপফুলি নেক্সট ক্লাসে আমাদের ক্লাস মানে শেষ হয়ে যাবে পরিমাণগত রসায়ন। ওকে, নেক্সট ক্লাস বৃহস্পতিবার হইতে পারে অথবা না হলে ফ্রাইডে নাইট।
ওকে